হোয়াইট হাউসে সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। অ্যারিজোনা, নেভাদা এবং জর্জিয়ার পর এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন। আবারও ভোট কারচুপির অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সব শেষ খবর জানাবো আমি, হাসানুজ্জামান সাকি। দেখছেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 দিনের ব্যবধানে বসল পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি মাত্র 5টি। দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনরা। 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে। সাবমেরিন শনাক্ত, ধ্বংসে সক্ষম, আছে মেরিটাইম হেলিকপ্টারও। যে জায়গায় সময় লাগে 20 মিনিট, 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম পরিস্থিতি। আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। সীমাহীন দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। ইলিশের সয়লাভ বরিশালের বাজার, আকার বড় হলেও কমেনি দাম। সংরক্ষণ অভিযান সফল, দাবি মৎস্য কর্মকর্তা। এবং দেশে প্রথমবারের মতো চালু হলো তৃতীয় লিঙ্গের মানুষের জন্য মাদ্রাসা। বিনা খরচে লেখাপড়া করবেন শতাধিক ব্যক্তি, দেওয়া হবে কারিগরি শিক্ষাও। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদা, জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন তিনি। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এদিকে নির্বাচনে আবারও প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনিই নির্বাচিত হতেন। তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 3রা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters, no one, not anything else, that chooses the President of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সবকিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি, যেই অঙ্গরাজ্যগুলোতে বাকি ছিল তার মধ্যে আমরা দেখলাম নেভাদা, জর্জিয়া এবং পেনসিলভেনিয়াও কিন্তু বাইডেন এগিয়ে রয়েছেন। সো এখনো পর্যন্ত আপনার কাছে সর্বশেষ আর কি তথ্য আছে ফলাফলের? জি, অনেক ধন্যবাদ। এবং এগিয়ে আছে অ্যারিজোনা অঙ্গরাজ্যও এগিয়ে আছে, এবং সবসময় অ্যারিজোনা অঙ্গরাজ্যতে
জো বাইডেন এগিয়েছিলেন, নেভাদাতেও একেবারে শুরু থেকেই এগিয়েছিলেন, কিন্তু তিনি পিছিয়েছিলেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এবং তিনি পিছিয়েছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যে। আমাদের স্থানীয় সময় এখন সকাল বেলায়, কিন্তু গত রাতের বেলায় কিন্তু জর্জিয়ায় তিনি এগিয়ে গেছেন এবং সেই এগিয়ে যাওয়ার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় তিনি রয়েছেন। অর্থাৎ ব্যবধানটা এখন বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান বাড়ছে। সকালবেলায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পেনসিলভেনিয়া যে বড় অঙ্গরাজ্যটি রয়েছে, যেখানে 20টি ইলেকটোরাল ভোট রয়েছে, সেখানে কিন্তু 7 লাখ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখন এই মুহূর্তে এগিয়ে গেছেন বাইডেন। প্রথমে যে খবরটি আসলো তখন দেখলাম আমরা যে 5,000 ভোটের ব্যবধানে তিনি এগিয়েছেন। আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তখন কিন্তু সেই ব্যবধানটি আরো 1,500 বেড়ে গেছে, অর্থাৎ 6,500 ভোটের ব্যবধানে এখন তিনি এগিয়ে আছেন। এবং আমাদের কাছে যে প্রাপ্ত যে ভোটের যে মানচিত্র ম্যাপ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে আগাম ডাকযোগের যে ভোটগুলো হচ্ছে, সেই গণনায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের যতগুলো অঞ্চলের ভোট রয়েছে এবং গণনা হচ্ছে, প্রত্যেকটি অঞ্চল কিন্তু ডেমোক্রেটিক অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ বাইডেনের সমর্থিত অঞ্চল। সেখানে কোনো হেরফের হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করছি না। অর্থাৎ এখন যে 6,500 ভোটের ব্যবধানটি রয়েছে, বাইডেন এগিয়ে আছেন, সেটি যদি 1 লাখ ব্যবধানেও এগিয়ে থাকেন, সেটিও কোনো মানে সেই বিষয়টি কিন্তু হতে পারে। হ্যাঁ, তো এইভাবেই প্রত্যেকটি অঙ্গরাজ্যে এগিয়ে গেছেন। জর্জিয়াতেও এগিয়ে আছেন, আর আমি আপনাকে আগেই বলেছি যে অ্যারিজোনা এবং নেভাদাতে এগিয়ে আছেন। তো সবকিছু মিলিয়ে জয়ের পথেই রয়েছেন বাইডেন। রাব্বি। সাকি, আমরা যদি বিষয়টি একটু জানাই, যে আমরা সর্বশেষ যে তথ্য পাচ্ছি গণমাধ্যমের খবরে জানা গেছে যে এই মুহূর্তে বাইডেন এর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে আপনার কি তথ্য আছে? যে আপনি চমৎকার কথা বলেছেন। আমি গতকালকে রাতের বেলায় রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ডেমোক্রেটিক পার্টির যে হেডকোয়ার্টার আছে সেখানে গিয়েছিলাম এবং উইলমিংটনে যেটি বাইডেনের বাড়ি, সেই বাড়িতে গিয়েছি, তারপরে হেডকোয়ার্টারে আমি গিয়েছি। সেখানে গিয়েই কিন্তু আমি দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু মার্কিন রাজনীতিতে একটি নিরাপত্তার জায়গাটিতে একটি ব্যাপার আছে, সেটি আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাতে চাই। যখন নির্বাচন শুরু হয়ে যায়, যখন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়ে যায়, তখন যিনি প্রেসিডেন্ট প্রার্থী তিনি হয়তো প্রেসিডেন্ট নন, কিন্তু তিনি কিন্তু ঠিক প্রেসিডেন্টের মতো করেই নিরাপত্তা পান। অর্থাৎ প্রেসিডেন্টকে যে নিরাপত্তা দেন সেটি হচ্ছে সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রে তাদেরকে সিক্রেট সার্ভিস বলা হয়। সেই সিক্রেট সার্ভিস ডোনাল্ড ট্রাম্পকে যেমন নিরাপত্তা দিচ্ছেন, যখনই ডেমোক্রেট দলের প্রাইমারিতে বিজয়ী হয়ে তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় আসেন, তখনই কিন্তু বাইডেনকেও কিন্তু নিরাপত্তা দেয়া হচ্ছে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে নানান কারণেই। যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে একটু ভিন্ন, সেখানে সহিংসতার ঘটনা কিছু ঘটেছে, সবকিছু মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটি বেশ জোরদার করা হয়েছে। সাকি, আমরা একটু যদি আবার বলি যে ট্রাম্প কিন্তু কয়েকটি মামলা করেছেন, এর মধ্যে 2টি খারিজ হয়েছে। একই সাথে আমরা এর মধ্যে নিরাপত্তার খবর, জোরদারের খবর পেলাম। তো আপনি বাইডেনের যে সমর্থকরা এবং ট্রাম্পের যে সমর্থকরা, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যে এর মধ্যে কিন্তু ট্রাম্প হেরে চলছে, আবার হচ্ছে বাইডেন এগিয়ে যাচ্ছেন পরপর কয়েকটি অঙ্গরাজ্যে। সো তাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি, বাইডেনের সমর্থকদের মধ্যে তো উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, খুশি, এগুলোর কোনো কমতি নেই। কিন্তু তারা কিন্তু খুব বেশি মাত্রায় সেটি করছেন না, কারণ বাইডেন বলে দিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য। প্রতিটি ভোট গণনার পরেই তিনি বিজয় ঘোষণা করতে চান। এই ঘোষণাটি যখন মূল ব্যক্তির কাছে আসছে, তখন কিন্তু সেই উচ্ছ্বাস উদ্দীপনাটি কিন্তু তেমন কাজ করে না। সবার ভেতরে ভেতরে আনন্দ কাজ করছে এবং ঘোষণার পরে হয়তো তারা মাঠে নেমে উচ্ছ্বাস প্রকাশ করবে। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, আপনি জানেন মার্কিন রাজনীতিতে কিন্তু যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের খরচ কিন্তু বহন করে যুক্তরাষ্ট্রের জনগণ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা তুলে তাকে কিন্তু খরচ জুগিয়েছে। তেমনি বাইডেনের সমর্থকরাও কিন্তু তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে তাদের প্রার্থীদের পিছনে খরচ করেছে, এবং এটি প্রকাশ্য। এবং এখন দেখতে পাচ্ছি যে আইনি যে জটিলতা আছে, সেখানে প্রকাশ্য চাঁদা চাওয়া হচ্ছে, ফান্ড রাইজিং, অর্থাৎ
তহবিল গঠন করা হচ্ছে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির থেকে যে আইনি লড়াইয়ের জন্য অনেক টাকা দরকার, তাদের সমর্থকরা যেন টাকা দেয়। সেটি এখন নতুন ভাবে অর্থ তহবিল সংগ্রহের একটি অভিযান চলছে ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে বাইডেনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা যদি আদালতে যায় তাহলে ডেমোক্রেটিক পার্টিও ছাড়ে না, তারাও আদালতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফলের অবস্থান নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি যুক্ত হয়েছিলেন ওয়াশিংটন ডিসি থেকে। এবার অন্য প্রসঙ্গ। 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যুক্ত হলো আরও একটি স্প্যান। মাওয়া পাড়ের খুব কাছে 2 ও 3 নম্বর পিলারে 36তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5.5 কিলোমিটার। সেতুর কাজ প্রায় শেষ হয়ে আসাকে বড় ধরনের জাতীয় অর্জন বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেজিংয়ের কাজও শেষ করে রাখা হয়। এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওয়া প্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল 8টায় কাজ শুরু করে স্প্যানটি পিলারের উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 2.25 ঘন্টায় সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর বসে দেওয়া হয় স্প্যানটি। শেষ 2 মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্প্যান বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা মোটামুটি স্বপ্নের মতন মনে হয়েছে এক সময়, কিন্তু আজকে স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে 5টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরও 3টি বসে যাবে চলতি মাসেই, বাকি 2টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত 36তম এই স্প্যানটি মাওয়া পাড়ের সবচেয়ে কাছের স্প্যান। অর্থাৎ আর মাত্র একটি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝ নদীতে একসাথে টানা বসানো 7টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত, ধ্বংসে সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য ও রসদ আনা নিয়ে মেরিটাইম হেলিকপ্টারও থাকছে এ যুদ্ধ জাহাজে। সাক্ষাৎ চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধ জাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের 2টি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক করভেট যুদ্ধ জাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো। 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলোতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট দুইটি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট। এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা প্রায় 120 নটিক্যাল মাইল দূরের 120 কিলোমিটার দূরের যে যুদ্ধ জাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধ জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-19 মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। একই সঙ্গে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যের ভ্যাকসিন।
শুক্রবার এশিয়া ইউরোপ মিটিং আসেমের 14তম আঞ্চলিক সম্মেলনের ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। করোনা সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে ধনী রাষ্ট্র ও দাতা সংস্থাগুলোকে উদার নীতিতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face this crisis. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones, at free of cost. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1469 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,17,475 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,18,423 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,17,475 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,036 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,35,027 জন। রাতের সময় আরও থাকছে। কক্সবাজার সৈকতে বেড়েই চলেছে পর্যটক। মাস্ক না পরায় অজুহাত, সাইনবোর্ডে নির্দেশনা দিয়ে দায় সেরেছে প্রশাসন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজের ধীর গতিতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরের মেয়র বলেন, প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাহুদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা পৌঁছতে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যাইতে পারে না, ছোট গাড়িও যাইতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এই রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে এবং যেখানে যে পিডি আছে তারা এই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ, সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয়, তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ, তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। ইলিশের সয়লা বরিশালের পাইকারি বাজার আকারও বেশ বড়, তবে তুলনামূলকভাবে দাম খুব একটা কমেনি বলে জানান ক্রেতারা। সরবরাহ ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আর মৎস্য কর্মকর্তার দাবি, সংরক্ষণ অভিযান সফল হয়েছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ভোর থেকে ট্রলারের পর ট্রলার ইলিশ নিয়ে হাজির হয় বরিশালের কীর্তনখোলা নদী তীরের পাইকারি মাছের বাজারে। বিক্রির জন্য আসে শত শত মন রূপালী ইলিশ।
ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আবারও প্রাণ ফিরে এসেছে বরিশালের পাইকারি মাছের বাজারে। অবশ্য ক্রেতারা বলছেন দাম তেমন একটা কমেনি। মনে করছিলাম যে এতদিন বন্ধ ছিল ইলিশ মাছের দাম কিছুটা কমবে, কিন্তু ওরকম কমে না, সেভাবে কমে না, দাম বাড়তি আছে, আগের চেয়ে অনেক বাড়তি। বাজারে প্রচুর ইলিশ থাকা সত্ত্বেও ইলিশের দাম তেমন একটা কমে নাই। সাগরের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে জানান বিক্রেতারা। মাছ কম ক্রেতা বেশি, এই জন্য মাছের দাম আর কম না। যদি সাগরের মাছটা আমদানি হয় এলে লোকাল মাছটার দাম অবশ্যই কমবে। আসন্ন সেভাবে আমদানি হয় না বিধায় মাছের দাম কমে না। অভিযান সফল হয়েছে দাবি করে শিগগিরই এর সুফল জনগণ পাবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। যেহেতু আগে মাছ ডিম দিয়ে দিয়েছে এবং উপযুক্ত পরিবেশ পেয়েছিল, তারা ডিম দিয়ে সময় পেয়েছে তারা সমুদ্রে চলে যাওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের যে মা ইলিশ রক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে এটা সফল হয়েছে। বাজারে 600 থেকে 900 গ্রামের প্রতি কেজি ইলিশের পাইকারি দাম 675 টাকা, 1 কেজির ইলিশ 725 টাকা, আর 1 কেজির উপর ইলিশের দাম 800 টাকা এবং 1.5 কেজি ওজনের ইলিশ 900 টাকা দরে বেচা কেনা হয়। বাজারে প্রতিদিন গড়ে 1000 মণ ইলিশ কেনা বেচা হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত আকাশে উড়ল শত শত পাখি। সাভার থেকে পাচারের সময় 7 শতাধিক দেশি প্রজাতির পাখি জব্দ করে বন বিভাগ ও র্যাব। আজ তাদের অবমুক্ত করা হয়। পাখির কলকাকলি এখন আর ঘুম ভাঙায় না। ইট কাঠের নগর তো বটেই, গ্রামের সবুজ অরণ্য থেকেও পাখিদের কেড়ে নিচ্ছে পাচারকারী আর শিকারীরা। বৃহস্পতিবার সাভার থেকে পাচারের সময় 700-রও বেশি পাখি জব্দ করে বন বিভাগ। শুক্রবার সকালে তাদের আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগের কর্মকর্তারা কার্জন হলের সবুজ চত্বরে অবমুক্ত করেন ঘুঘু, টিয়া আর মুনিয়াদের। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাখির যে কলকাকলি শোনা যেত, তো আসলে শহরের জীবনে আসলে এটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে দিনে দিনে পাখি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। পাখিগুলো ছাড়ার যে মহতি উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এটা আমাদের পরিবেশের ভারসাম্যটা আর কি ফিরিয়ে আনতে সহায়তা করবে। বগুড়া ও কুষ্টিয়া থেকে একটি চক্র রাজধানী সহ সারা দেশে পাখি পাচারের সাথে জড়িত বলে জানায় র্যাব। সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কোস্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে। 4 জনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। এদিকে সব ধরনের পাখি কেনা বেচা দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা বললেন, বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজরদারির কথা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন বাংলাদেশে, তাদের সাথেই সমন্বয় করেই আমরা আসলে এই নজরদারিগুলো করে থাকি। বিশেষ করে আপনার যেসব হাট বাজারগুলো তৈরি হয়, সেই হাট বাজারগুলো কিন্তু আমাদের কন্টিনিউ একটা অভিযান আপনারা দেখেন। এশিয়া সহ গোটা বিশ্বেই গেল অর্ধশতকে আশঙ্কাজনক হারে কমছে পাখি। জলবায়ু পরিবর্তন ও আবাসন হারিয়ে বিলুপ্তির পথে থাকা বিভিন্ন প্রজাতির পাচার ঠেকানোর তাগিদ সচেতন নাগরিকদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চালু হলো হিজড়াদের জন্য দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসায়। এ সম্প্রদায়ের যে কোনো বয়সী মানুষ বিনা খরচে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। দেয়া হবে ধর্মীয় আর কারিগরি শিক্ষাও। বৃহন্নলা, কিন্নর কিংবা হিজড়া, যে নামেই ডাকা হোক না কেন, পরিবার আর সমাজের চোখে যেন অচ্ছুত এরা। প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় যে কোনো শিক্ষা থেকে বঞ্চিত। স্কুল মাদ্রাসা গেলে পড়তে পারতাম না, পড়তে দিত না, বলতো হিজড়া। পরিবারে কারোর সাথে এখন যোগাযোগ নাই। বোন আছে, ছোট একটা বোনের সাথে কথাবার্তা হয়, এছাড়া কারোর সাথে যোগাযোগ নাই। আমি এরকম দেখে রাস্তা হাইটে গেলেও মানুষ খারাপ ভাবে অথবা খারাপ কথা বলে, অথবা মনের ব্যথা মনেই রাখি। শুক্রবার সে চিত্র পাল্টানোর পথে কিছুটা হলেও হাঁটল দেশ। তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চালু হলো মাদ্রাসা, যেখানে বিনা খরচে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন তারা। কামরাঙ্গীচরের এই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষকে পাঠদান করা হবে বলে জানান আয়োজকরা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরা স্বতন্ত্রভাবে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না, সামাজিক কোনো আচার আচরণ অনুষ্ঠানেও ওরা অংশগ্রহণ করতে পারে না। ওদেরকে মূল ধারায় ফিরে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে হিজড়ার সংখ্যা 50,000-এর বেশি, আর তাদের 80% নিরক্ষর। সর্বপ্রথম এদের আচরণের পরিবর্তন, এই আচরণের পরিবর্তন যখন এই কোরআন শিক্ষা থেকে শুরু করে আস্তে আস্তে কারিগরি শিক্ষা, পারিপার্শ্বিকতার শিক্ষা গ্রহণ করবে। 2013 সালে বাংলাদেশ সরকার হিজড়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে সৈকতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। আনন্দ আর হই হুল্লোড়ে কাটছে তাদের সময়, কিন্তু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার যেন বালাই নেই। মাস্ক পরা নিয়ে নানা অজুহাত, আর সাইনবোর্ডের নির্দেশনা টাঙিয়ে দায়িত্ব শেষ প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার পর্যটক সৈকতের সবকটি পয়েন্টে। সাগর তীরে সমুদ্র স্নান, ছবি তোলা ও টিউব নিয়ে গা ভাসিয়ে আনন্দে কাটছে প্রতিটি মুহূর্ত। মনের প্রশান্তির জন্য আমরা কক্সবাজার ফিরে আসি। হ্যাঁ, ব্যাংকের পক্ষ থেকে একটা ট্যুর পেলাম, সেজন্য শুক্র শনিবার করে আমরাও বেড়াতে আসলাম। সৈকতের সুগন্ধা পয়েন্ট। করোনা পরিস্থিতির কারণে এই পয়েন্টের প্রবেশদ্বারেই টাঙানো আছে মাস্ক ছাড়া বিচে প্রবেশ করবেন না, কিন্তু পর্যটকরা কেউ নির্দেশনাও মানছেন না, মাস্কও পরছেন না। একই অবস্থা সৈকতের ব্যবসায়ীদেরও। মাস্ক আছে, হোটেলে রেখে আসছি, কিছু বলে না তো। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের প্রচারণামূলক মাইকিং করার কথা থাকলেও সৈকতে তা দেখা যায়নি। তবে ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের সচেতন করতে কাজ করছেন তারা। টুরিস্টদেরকে যাতে মাস্ক পরিহিত অবস্থায় বিচে প্রবেশ করে বা সামাজিক দূরত্ব বজায় রাখে চেষ্টা করতেছি আমরা আর কি, স্বচ্ছভাবে আমাদের দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে নভেম্বর মাস থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে কক্সবাজারের সাপ্তাহিক ছুটির দিনে লক্ষাধিক পর্যটকের আগমন হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতীয় দলে খেলার স্বপ্ন আরও দীর্ঘায়িত হলো ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর। কুচকির ইনজুরি তাকে ছিটকে দিয়েছে জাতীয় দলের ক্যাম্প থেকে। চিকিৎসার জন্য চলে গেছেন নিজ ক্লাব বসুন্ধরা কিংসে। তবে শীঘ্রই মাঠে ফেরার আশা প্রবাসী এই ফুটবলারের। তারেক না থাকলেও বাকি দল নিয়ে নিয়মিত অনুশীলন করেছেন কোচ জেমি ডে। এদিন নেওয়া হয়েছে ফুটবলারদের বিপ টেস্ট। শুক্রবার সকালে কমলাপুরে অনুশীলনের জন্য সতীর্থরা যখন টিম বাস ধরলেন, তখন নিঃসঙ্গ তারেক কাজীর গন্তব্য ক্লাব বসুন্ধরা কিংস। সকালটা যে তার জন্য এসেছে একটা দুঃস্বপ্নের মতো। জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে দূর ফিনল্যান্ড থেকে এসেছেন বাংলাদেশে, কিন্তু ইনজুরি তাকে ছিটকে দিল প্রাথমিক দল থেকে। একদিন আগে অবশ্য কোচ জেমি ডে ফুটবলারদের ইনজুরি ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন। মুখে না বললেও দুশ্চিন্তার একটা ছাপ ইংলিশ গুরুর কপালে, কারণ ইনজুরির এই তালিকায় যে রয়েছে তারেক কাজী ছাড়াও অভিজ্ঞ মামুনুলও। মাঠে নামার আগে লাল সবুজের জার্সিধারীদের বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে ইনজুরি। বৃহস্পতিবার অনুশীলনের সময় কুচকির ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। চিকিৎসার জন্য ক্যাম্প ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন ক্লাব বসুন্ধরা কিংসে। Unfortunately, I have to inform you guys that I'm leaving back to my own club Bosundara Kings because of a groin injury. There's a tear in the groin area, and I would like to thank all the coaches, staff, players here at the national team for making me feel so warm. And I have had a great time with all of them. I have got to know everyone. They're all great people, and everything has worked out brilliantly here at the camp. But now my dreams are postponed, but we will see soon. এদিকে অনুশীলনেও হেড কোচ জেমি ডে কমিয়ে নিলেন মাঠের দৈর্ঘ্য, যেখানে ফুটবলারদের নেওয়া হলো বিপ টেস্ট। ম্যাচের আগে ফিটনেস ঠিক রাখতে ম্যাচ প্র্যাকটিসও নিয়মিত করাচ্ছেন এই ইংলিশ কোচ। তাছাড়া আরও একটা ভাবনার কারণ স্কোরিং ব্যর্থতা। অনুশীলনে আলাদাভাবে ফরওয়ার্ডদের নিয়ে কাজ করেছেন জেমি। নতুন কোচ লেস ক্লেভলি কাজ করলেন গোলরক্ষকদের নিয়ে। প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপাল ঢাকায় এসেছে বৃহস্পতিবার। 3 দিনের কোয়ারেন্টিনে হোটেল বন্দী তারা। করোনা আক্রান্ত ফুটবলারদের দেশে রেখে আসায় শক্তি কমেছে। কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরতে মুখিয়ে অতিথি দলও। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন। নেভাদা, জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে। আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, পাল্টাপাল্টি বিক্ষোভ। 6 দিনের ব্যবধানে বসল পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি মাত্র 5টি। দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনরা। এবং 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে। সাবমেরিন শনাক্ত, ধ্বংসে সক্ষম, আছে মেরিটাইম হেলিকপ্টারও। এই ছিল রাতের সময়।
সঙ্গে থাকুন সময়।